নমস্কার। জীবনের গল্পকথা ঠিক এই সময়ে আমি আপনাদের সঙ্গে থাকি, তাই না? আর কি নিয়ে থাকি? জীবন দর্শন। জীবনটা কি, জীবনটাকে আমরা কিভাবে দেখেছি এবং তাকে শুরু করলাম কোথা থেকে, কখন আসলাম পৃথিবীতে, কি করতে, কেন, সব প্রশ্ন থেকে যায়, তাই না? সেই জীবনের গল্পকথা অনুষ্ঠানে আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে রয়েছেন উনি হর্টিকালচারের চেয়ারম্যান এবং একজন ভীষণ সকলের প্রিয় একজন সমাজসেবী বলা যায়, যিনি মানুষের জন্য হাত বাড়িয়ে দেয়, সকল মানুষের পাশে থাকে, তেমনই একটি নাম বলবো, নিশ্চয়ই আপনারা বুঝেই নিয়েছেন। শ্রীযুক্ত জহর শাহ মহোদয়, আপনাকে স্বাগত স্টুডিওতে। নমস্কার, স্বাগতম আপনাকেও। সন্ধ্যা আজকে বিটিভির মাধ্যমে আপনাকে আপনার স্টুডিওর সকল কর্মীদের এবং পাশাপাশি যারা বিভিন্ন জায়গায় আমাদের এই বর্তমান অনুষ্ঠানকে বসে দেখছেন, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা, নমস্কার, শুভেচ্ছা। দাদা, আজকের এই অনুষ্ঠানটা কিন্তু একটু ব্যতিক্রমী অনুষ্ঠান, যে আমরা সকলের সঙ্গে একটু কথা বলি আনন্দ দেওয়ার জন্য। এক আনন্দের সঙ্গে থাকে জীবনের একটা দর্শন। আমরা আপনাকে দেখে আমাদের যে বর্তমান যারা রয়েছে ছেলে মেয়েরা এবং যারা ঘরে বসে ভাবছে যে আমার কি হলো, আমি কি করব, এই কিছু উত্তর খুঁজে পাবে আপনার গল্পেও। তো আমি প্রথমে আপনার খুব ছোট্টবেলায় যাব, যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, কোথায় ভূমিষ্ঠ হয়েছিলেন, তার জায়গাটা, বাবার নাম, মায়ের নাম একটু জানবো। আসলে আমি তো আজকের এই অনুষ্ঠানটা কি কি ব্যাপার আমি জানতাম না। আমাকে দিদি ভাই মনীষা, আমার ছোট বোন, আমাকে বলেছিল, দাদা রবিবারে সন্ধ্যাটা 6টা থেকে আমার জন্য স্টুডিওর জন্য একটু রিজার্ভ রাখবেন, আমরা বসে জীবন কথা নিয়ে কথা বলবো, আপনার জীবন নিয়ে। আমি বললাম, আমার জীবন তো কিছুই না, আমরা চলছে সাধারণভাবে, মনেও রাখি না, লিখেও রাখি না। তো আমি কি বলবো, কি এগুলো আরো তো অনেক আছে যারা এসব ব্যাপারে চর্চা করে, একটু তাদের নিয়ে বসলে ভালো। বলেন না, এটা অনুষ্ঠানটা 7:30 প্রতি রবিবার থাকে এবং লাইভ অনুষ্ঠান, সকলের সাথে আমরা থাকি এই সময়ে। আর আমরা জীবনে তাদের সঙ্গে গল্প করি যার জীবনে ব্যতিক্রমী অনেক কিছু রয়েছে। আপনার তো জীবনে রয়েছে এটা, না? তো আমি এই জন্য জন্মটাকে শুনবো, আপনার বাবা মায়ের নাম। আমার জন্ম হয়েছে আধুনা বাংলাদেশ, যেটা পূর্ব পাকিস্তান, কুমিল্লা জেলার লাকসাম থানা মেল্লা গ্রাম। আমি এটা বলতে আমারও খুব দ্বিধা হচ্ছে। আমার জন্মটা হয়েছে একটা জমিদার পরিবারের। আমার ঠাকুরদা, আমার বাবা, তারা বেসিক্যালি আমাদের ওই এলাকার মধ্যে জমিদার হিসেবে প্রতিষ্ঠিত। তো আমারও একটা সৌভাগ্য হয়েছে সেই পরিবারে, সেই ঘরে আমার জন্ম হয়েছে। ছোটবেলায় গ্রামে, মেল্লা গ্রাম আমার বাবা, আমার ঠাকুর দাদাদের নামে, আমার ঠাকুর দাদারা দুই ভাই, বড় ভাই এবং ছোট ভাই। তো আমার বাবার যিনি বাবা, উনি আমার ঠাকুরদা, উনি ছিলেন ছোট, আর ওনার বড় যিনি ছিলেন আমার বাবার জ্যাঠামশাই। তো আমরা কিন্তু সবাই এক পরিবার, একটা গোষ্ঠী, একটা জায়গা থেকে আমাদের সৃষ্টি হয়েছে। তো বাবা, আমরা যখন ছোটবেলায় দেখেছি, আমাদের গ্রাম যখন প্রতিষ্ঠা শুনেছি, তখন গ্রামটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাবার নাম হলো স্বর্গীয় সতীশচন্দ্র সাহা এবং আমার ঠাকুর দাদার নাম স্বর্গীয় চন্দ্রকুমার সাহা। আমার মায়ের নাম নিরুপমা, শ্রীমতী নিরুপমা, উনিও স্বর্গপ্রাপ্ত হয়েছেন, নিরুপমা সাহা। আমরা দুই ভাই। আমার ছোট ভাই একটা বৈজ্ঞানিক। মোবাইলটা একটুখানি আপনি সাইলেন্ট করে দিন, নাহলে এটা ডিস্টার্ব করবে আপনাকে। আমাদের ছোট ভাই, সে একজন বিজ্ঞানী, আমাদের রাজ্যেরই আমি বলতে পারি গর্ব। সে রাশিয়াতে পড়াশোনা করেছে এবং সেখান থেকে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর পিএইচডি করেছে এবং পিএইচডি করে সে নিউক্লিয়ার সায়েন্টিস্ট, বাবার অধীনে কাজ করে। কয় ভাই বোন ছিলেন? আমরা 2 ভাই 8 বোন।
2 ভাই 8 বোন? 8 বোন। বাবা! আর এটা ভাই আজকে বোনদের ভাবাই যায় না। ভাই বোনদের মধ্যে আমি হলাম তৃতীয়। আমার বড় 2 জন আছে বোন, দিদি আছেন 2 জন, আর আমি তৃতীয় জন। আর এরপরে বাকিরা আমার বোন আছে আর একজন ভাই। সবাই কি প্রতিষ্ঠিত? হ্যাঁ, আমরা বলতে পারি সবাই মোটামুটি বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠিত, এবং হয়তো ভগবানের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদে সবাই মোটামুটি এস্টাবলিশড আছে বলতে পারি। দাদা, এই যে আপনার পরিবারের কথা বলছিলেন, তখন আপনার বাবা কি করতেন? আমার বাবা বেসিক্যালি আমাদের ঠাকুর দাদা লাকসাম বাজার, এটা তৎকালীন সময় এটা আমাদের যেটা ছিল কুমিল্লার দক্ষিণাঞ্চলের মধ্যে প্রসিদ্ধ বাজার লাকসাম বাজারে, সেখানে আমাদের ব্যবসা ছিল, দোকান ছিল, ব্যবসা ছিল। আমার ঠাকুর দাদা দেখতেন, মানে অর্থনৈতিক বনেদি ছিলেন। হ্যাঁ, আমার এই বললাম তো প্রথম, হয়তো এটা আমার বলা আমি বলি না কোথায়। হ্যাঁ, তো সেটা আমি বলি না কখন। থেকে একটু বলছি দাদা, তাহলে আপনার জন্মটা সোনার চামচই হয়েছে। না, আমি এটা বলবো না, তবে আমি ভাগ্যবান এই পরিবারে জন্ম হয়ে এটাই বলতে পারি। তো এটা আমাদের এই যে ছোট, তারপর তো আপনি ইন্ডিয়াতে নিশ্চয়ই চলে এসেছেন, কত বছর? সেটা আমি বলি, আমি তখন আমাদের বাবা গ্রামের মধ্যে একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন। ওইটা গ্রামের স্কুলটার নাম এখনো আছে। ওই কয়েকদিন আগে যারা আমার ঈশ্বর পাঠশালার অনুষ্ঠানে আসছিলেন বাংলাদেশ থেকে বেশ কয়েকজন, তাদের লায়ন্স ক্লাবের কার্যকর্তারা, তখন আমি বলার পরে ওরা বলেছেন, আরে বলেন কি এটা, আমার দেখবেন গুগল সার্চ করলেও পাওয়া যাবে বাংলাদেশের লাকসাম থানার মেল্লায়, সেখানে জেসিসিকে একটা স্কুল, এটাকে পরবর্তী সময়ে হাই স্কুলে উন্নত করা, এটা এখনও রয়েছে, এই নামেই রয়েছে আমার ঠাকুর দাদাদের নামে। জেসি মানে জগৎচন্দ্র, সিকে চন্দ্রকুমার। আমার ঠাকুর দাদা বলেছিলাম যে তারা 2 ভাই, জগৎচন্দ্র, চন্দ্রকুমার। আমার বাবা ওই তাদের নামে স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে আমার প্রথম হাতে করি, এবং আমরা পরিবারে যারা, আমরা তৎকালীন সময় পূর্ব পাকিস্তানে ছিলাম, আমি কিংবা আমার দিদিরা, আমার ছোট এক বোনও, তারাও। তারপর 1965 ইংরেজিতে আমাদের যখন বাংলাদেশে গোলমাল শুরু হয়ে গেল, হিন্দুরা থাকতে পারবে না, তখন আমার গ্রামের, আমার মনে আছে আমাদের গ্রামের লোকজন বলছিল যে আর আমরা পারছি না বাবু, দেখুন আপনি এখানে মনে ইন্ডিয়াতে যেতে হবে আপনাকে। তো আমি অ্যাকচুয়ালি, আমার বয়স তখন খুব ছোট ছিল, আমি গ্রামের স্কুলে প্রাথমিক পর্যন্ত পড়াশোনা পাঠ চুকিয়ে যখন আমি ক্লাস 6-এ উঠি, বাবা আমাকে ভালো স্কুলে দেবে এই বলে আমাকে কুমিল্লা ঈশ্বর পাঠশালা স্কুলে ভর্তি করে দেন। আমি ক্লাস 6-এ ঈশ্বর পাঠশালা স্কুলে ভর্তি হয়েছে। আমার এটা পরম সৌভাগ্য। তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে ঈশ্বর পাঠশালা পঠন পাঠন এবং খেলাধুলার দিক থেকে 3য় স্থান পেয়েছিল, মানে এটা প্রতিষ্ঠিত স্কুল তৎকালীন পূর্ব পাকিস্তানে। এবং আমি সেখানে পড়াশোনা করি। আর 64 ইংরেজিতে তখন এখান থেকে বেশ কিছু মুসলমান শরণার্থীরা গিয়ে আমাদের স্কুল অ্যাটাক করে, কারণ মূলত এটা হিন্দু স্কুল ছিল। ঈশ্বর পাঠশালা এখনও হিন্দু স্কুল, এটা আছে, প্রতিষ্ঠিত স্কুল। ওরা তখন আমাদের স্কুল দখল করে, এবং আমি যে স্কুলের যে বোর্ডিংয়ে আমি থাকতাম, এটাকে বলতো রিচ বোর্ডিং। আমাদের 3টা বোর্ডিং ছিল ঈশ্বর পাঠশালা। একটা ছিল, আমি যেটা থাকতাম সেটা রিচ বোর্ডিং, একটা ছিল রামমালা, যেটার ছাত্র ছিলেন আপনারা জানবেন এই রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী অনিল সরকার মহোদয়, আর একজন প্রচণ্ড শিক্ষাবিদ, সেটা পরেশ চক্রবর্তী, সম্প্রতি উনি পরলোক গমন করেছেন। এছাড়া এই রাজ্যের মধ্যে অনেক আইএএস অফিসার এবং ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, যেমন সিআর ভট্টাচার্য, চিফ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, উনিও কিন্তু ঈশ্বর পাঠশালার আইএএস অফিসার ছিলেন, চিদানন্দ বর্ধন। দাদা, এবার আমি একটু মাঝখানে ঢুকবো। এই যে আপনি ঈশ্বর পাঠশালার কথাটা আপনি শুনলাম, আমরা ওইখানে একটু থামি। ওইখান থেকে আপনি ইন্ডিয়াতে আসলেন, আমরা এই জায়গায় আসি। ওই স্কুলে যখন শরণার্থীরা অ্যাটাক করলো, মুসলিম শরণার্থীরা, তখন আর আমাদের স্কুলে থাকার মতন স্কুলটা, ইন্ডিয়াতে চলে এসেছেন। হ্যাঁ, আমি তখন 64 ইংরেজিতে, আমাদের তখন মাঝামাঝি ছিল এডুকেশনের।
তো তখন আমাদের স্কুল কর্তৃপক্ষ বললেন ঠিক আছে, এখন তো তারা যারা তাদেরও ভবিষ্যৎ নষ্ট হবে, ঠিক আছে কি করা যায়। তখন আমি ওই রামকৃষ্ণ আশ্রম, কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমে 6 মাস থেকে ফাইনাল পরীক্ষা দিয়ে 65 ইংরেজিতে আমি ইন্ডিয়াতে আসি। এবং ইন্ডিয়াতে আসার পরে তখন আসার পথে আমি তখন আমার চোরাপথে আসতে হয়েছিল পাসপোর্টের, তখন যে না না ছিল একটা ছিল, কিন্তু এরকম বাধ্যবাধকতাও ছিল না, এবং এটা খুব কড়াকড়ি অন্যভাবে, এটা মানে খুব লেংথি। আমার বয়সটা, আমি তখন ক্লাস 8-এর ছাত্র। আমি এখানে এসে আবার ক্লাস 8-এ ভর্তি হতে হয়েছে বুজ্জং স্কুলে। বুজ্জং সিনিয়র বেসিকে আমি প্রথম শুরু করি যে 65 ইংরেজিতে। এবং আমার তখন বাবা মা এবং পরিবারের সবাই তখন পূর্ব পাকিস্তান ছিল। পরে তারা 65-তে আসার পর আমরা বিনিময় করে আসলো অমরপুরে। আমি তখন অমরপুরে চলে যাই। তো যাওয়ার পরে আবার আমি অমরপুর স্কুল থেকে পড়াশোনা করেছি। ক্লাস আমাদের মাধ্যমিক পাস মানে 10 পাস করার পর আমি আগরতলা আবার আসি, তখন রামঠাকুর স্কুলে ভর্তি হই। এখান থেকে আমি 11 এবং 12 পাস করার পর আগরতলা বীর বিক্রম ইভিনিং কলেজে আমি ভর্তি হই। সেটা হলো 1969 ইংরেজিতে। 69 ইংরেজিতে আমি 12-তে পাশ করার পর ভর্তি হই। এবং কলেজ জীবনের মধ্যে আমার হলো, আমি এখানে ভর্তি হওয়ার পরে ছাত্র জীবনেই ক্লাস 11-এ পড়ার পরেই আমার রাজনৈতিক একটা হাতেখড়ি হয়। সেটা পরে আসবো। আচ্ছা, এই যে আপনি 11 পর্যন্ত আসছিলেন, আপনি একটু দুষ্টামি করি আপনার সাথে, একটু কিছু যদি মনে না করেন, কারণ এই অনুষ্ঠানটাতে একটু মানে রস এবং জীবন দুটো মিলিয়ে রসাবধ। তা আপনাকে আজকের দিনে আমরা যা দেখি, খুব প্রাণ চঞ্চল একটি মানুষ, অত্যন্ত আনন্দ করে থাকে, হইচই করে থাকে, নিজে চা করে সকলকে আপ্যায়ন করে, এই একটা রূপ দেখি আপনার। ওই বয়সে আপনি তো নিশ্চয়ই শান্ত ছিলেন না। ব্যাপারটা হয়েছে কি, প্লিজ আজকের যে অনুষ্ঠানটা, এটা হলো খোলা আকাশের মতো গল্প করার জায়গা, এটা আপনার স্মৃতিচারণের জায়গা, এটা আনন্দ করার জায়গা। এটাও আপনি একজন রাজনৈতিক মানুষই নয় আমার কাছে। হ্যাঁ, জহর শাহ অনুষ্ঠানটা যখন শেষ হবে তখন প্রাক্তন জহর শাহ ছিলেন এবং চেয়ারম্যান ছিলেন বিভিন্ন জায়গায়, সেটা আসবে। বা আপনি অনেক পদেও ছিলেন, অনেকগুলি বিশেষণ আপনার জীবনে এসছে, এগুলি আমরা পরে আসবো। এই যে অল্প বয়সটা আপনার দুষ্টুমি, আপনি সবগুলি সিরিয়াস কথা বলে আসছেন যে আপনি এই হয়েছিল, আপনার দুষ্টুমিগুলি শুনি যে এই যে আজকের দিনে ছেলে মেয়েরা মোবাইল করছে, এই করছে, টিকটক করছে, আজকের লাইফটা এরকম। এই যে তখনকার আপনার যে 10, 11, 12, 9, 10 এসবের সময় আপনি কি করতেন? অনেস্ট ভাবে, সত্যভাবে গল্পটা করবেন, আমার প্রকাশ করবেন না। ব্যাপার হয়েছে কি, আমি খেলাধুলার উপরে আমার তখন খুব ঝোঁক ছিল। আমাদের গ্রামের মধ্যে তখন কোনো ক্লাব না, এখানে এসে বুজ্জং স্কুল, বুজ্জং সিনিয়র বেসিকে আচ্ছা, এখানে বুজ্জং স্কুলে যখন আমি পড়াশোনা করি, প্রথম এসে যখন ভর্তি হই, এটা হলো 65 ইংরেজিতে। তো এখানে ভর্তি হওয়ার পরে মাঝামাঝিতে আমি এখানকার, আসলে পাকিস্তানের পরিবেশ আর এখানের পরিবেশ আকাশ পাতাল তফাৎ। ওইখানে একটা যেটা আমরা দেখেছি যে আমাদের ওইখানকার ঈশ্বর পাঠশালার তার একটা নিজস্ব আইডেন্টিটি ছিল, সেখানে কতগুলি ডিসিপ্লিন ছিল। আর আমার সৌভাগ্য হয়েছিল যে আমি রামকৃষ্ণ মিশনে আমি অন্তত প্রায় 6 মাসের মতো সেখানে আমাকে থাকতে হয়েছে। তো ফলে আমাদের সকালবেলা ঘুম থেকে ভোরবেলা উঠতে হতো, সেখানে আমরা প্রার্থনা করতে হতো, ধ্যান করতে হতো, রামকৃষ্ণ দেবের নিয়ে গান গাইতে হতো। না, এটা কুমিল্লার কথা বলছিলাম। এখানে আসার পরে পড়াশোনা করলাম। এখানে আমার পড়তে গিয়ে আমার মনে আছে তৎকালীন সময়ে আমার গৌর বণিক বলে আমাদের স্কুলে যিনি ফার্স্ট বয়, গৌর বণিক, এবং আরেকজন ছিল ভারতী প্রেসের মালিকের নাম হলো অশোক সাহা, আর একজন প্রদীপ সেন, এরা ছিল আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আর পাশাপাশি আমাদের তখন সিনিয়র একজন ছিলেন চিনু সাহা বলে, ওনার স্কুলের পাশেই ওনার বাড়ি। তো আমরা এই 4-5 জন একটা সবসময় একসাথে চলতাম। চলা ছিল কি, এই যে যেমন কোনো পূজা,
আমরা তখন করতাম এত শান্ত ভদ্র ছিলেন না না আমরা আমরা তখনকার তো আপনারা মানে রত্ন ছিলেন বা আমরা যেটা জানতাম না আমরা তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল কি একটু দুষ্টুমি করতেন না 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 খেলাধুলাটা আসলে তখন আমি খেলাধুলার প্রতি আমার ই ছিল না তারপর দুষ্টুমিও ছিল না না দুষ্টামি আমরা ফাঁকে ফাঁকে দল বেঁধে সিনেমা চলতাম সিনেমা দেখতাম সিনেমা দেখতাম তখন সিনেমা দেখতে গেলে হতো কি সিনেমাটা দেখতে গেলে আমাদের তখন এই ছিল আমরা বড় লাইন পড়তো চিত্রকথা রূপছায়া তিনটা সূর্যঘর এরপরে ছিল রূপছায়া এরপরে ছিল চিত্রকথা আমরা তখন দেখতাম বাংলা ভালো বই যখন আসতো বিশেষ করে উত্তম কুমার সুচিত্রা সেন আবার উত্তম কুমার সুপ্রিয়া এই সকল যখন বইগুলি আসতো আমরা মিস দিতাম না আর তখন দেখতাম এখানে খুব হুড়াহুড়ি মানে হাজার হাজার লোক সেখানে ভিড় করতো ব্ল্যাকে হয়তো মানুষ টিকিট পায়নি কিন্তু ওই হাউসফুল বলে লিখে দিত কিন্তু মানুষ তখন ঢুকতে পারতো না এগুলো ব্ল্যাকারের কাছে টিকিট চলে যেত এগুলো মার দাঙ্গা হতো তা আমরা করতাম কি আমরা দল বেঁধে আমরা পাড়ার লোক আমরা স্কুলে আমরা বলতাম আজকে ব্ল্যাকারকে ধরবো ব্ল্যাকার কে আছে তখন নাম করা ব্ল্যাকারদের মধ্যে আমার যতটুকু মনে আছে সুখ্যা বলে একজন লোক ছিল সুখ্যা তারপরে আবার রঙ্গদারুকার জীবনটা পেয়েছি হ্যাঁ রঙ্গদারাকে আমরা কলেজ জীবনে পেয়েছি এটা আমি বলবো এটা বলবো এটা কলেজ জীবনে যেটা আমরা ক্লাস 8-এ কাহিনীটা বললাম তা আমরা কিন্তু যারা এই যে 4-5 জনের গ্রুপটাই করতাম যেদিন আমরা সিনেমা দেখবো সেদিন আমাদের গ্রুপটা বড় হতো বড় হতো এই কারণে আমরা যদি দল না বাঁধি আমরা যদি গ্রুপ বড় না হয় তাইলে আমরা ব্ল্যাকের টিকিটও পাবো না তা আমরা খুঁজতাম কে বা কারা আছে তারপরে মাঝে মধ্যে আমরা কাউন্টারে গিয়েও যেমন সূর্যগড়ে কাউন্টারে গিয়েও আমরা হামলা টামলা করতাম যে আমরা কেন টিকিট পাই না এটা ভিতরে হল খালি হাউসফুল লেখা কেন তা আমাদের ম্যানেজ করে আমরা দেখতাম সিনেমা এটা ছিল আমাদের আর আসলে খুব তখন বেশি দিন আমার এখানে থাকা হয়নি তো কারণ 65 ইংরেজিতে আমার বাবা মা সব পরিবার যখন আবার এক্সচেঞ্জ করে আসলো অমরপুরে তারপরে আমি অমরপুর চলে গেলাম তো অমরপুরে আমার কিন্তু বাড়িটা একদম শহরে না শহর থেকে একটু দূরে নদীটা ক্রস করতে হয় গোমতী নদী কলেজ লাইফে এরপরে আমি বলি আমি এটা আমার ক্লাস 7-8-এর কথা বলছি আমি তো ক্লাস 10-এ এসে আবার এখানে ক্লাস 11-এ এসে রামঠাকুরে ভর্তি হলাম তো রামঠাকুরে ভর্তি হলাম পরে এটা একটা নতুন এখানে পরিবেশ আমার ওই যে বন্ধুরা যারা পুরানো বন্ধুরা আবার আমরা এমনি আবার একসাথে হলাম তখন আরো নতুন অনেক বন্ধু আমাদের জুটলো নতুন বন্ধু জুটার পরে আমাকে তখন বলল আমার যে বন্ধুরা বিশেষ করে এই যে গৌর বণিক তারপরে আরেকজন ছিল প্রীতি চক্রবর্তী বলে একটা বন্ধু ছিল এই ওরা প্রদীপ সেন বললো যে ঠিক আছে আমরা শহর যখন একসাথে ঘুরতে বেরোতাম কামানচমুনিতে তখন সিপিআই অফিসটা ছিল এর মধ্যে গৌর বণিক তারপরে চক্রবর্তী যে ওদের আবার এক ভাই মানে চিত্ত চক্রবর্তী ছিলেন উনি আবার সরকারি কর্মচারীও ছিলেন আবার সিপিআই দলের সংগঠনের সাথে উনি যুক্ত ছিলেন আমি একটু মাঝখানে আমরা একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতি ঠিক আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি কোথাও যাবেন না আমরা এই শুরু হয়েছে মজার গল্পটা যে উনি কলেজ জীবনে কি করতেন তো এখন তো উনি বলতে একটু দ্বিধা করছেন কারণ উনি বয়সের জায়গায় দাঁড়িয়ে ওনার মিষ্টি মিষ্টি গল্পগুলি আমাদের সঙ্গে শেয়ার করতে চাইছেন না তাও আমরা চেষ্টা করব জানতে যে উনি ওনার জীবনে কলেজ জীবন কেমন কাটলো তারপর আমরা রাজনীতি জীবন আসবো কোথাও যাবেন না সঙ্গে থাকবেন একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি গয়না যখন বোঝে তোমার স্টাইল শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা
লঙ্কাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। বিরতির পর ফিরে আসলাম, সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের গর্ব অহংকার প্রাক্তন মন্ত্রী এবং হর্টিকালচারের চেয়ারম্যান শ্রীযুক্ত জহর শাহ মহোদয়। খুব মিষ্টি মিষ্টি গল্প শুনছিলাম দাদা। মানে আমরা আসলে অনেক বড় গল্প তো আপনার সঙ্গে, আপনার জীবনটা দিয়ে শুনতে হয় আমাদের একটা পুরো দিনের এপিসোড আপনার সঙ্গে করতে হবে, মানে প্রায় অনেকটি ঘন্টা। তা আমরা ছোট্ট সময়ের মধ্যে আমরা সবটাই জানতে চাইবো। এখন আমরা কলেজে চলে যাব। কলেজটা আমরা খুব তাড়াতাড়ি শুনবো। আমার কলেজ জীবনটা আমি অ্যাকচুয়ালি স্কুল তখন আমরা যেটা শুনেছিলাম তখনকার সময়ে আপনারা যে আমাদের রাজ্যের যে তাবড় রাজনৈতিক ফিগারগুলি সবকটা একসঙ্গে কলেজ করেছেন কাছাকাছি, এটা কি সত্য গল্প? তাহলে আপনারা কিরকম ছিলেন সকলে, একটু গল্প শুনবো, আসলে আমি নামগুলিও শুনবো। আসলে আমি রাজনীতিতে আসবো এটা আমার কোনোদিনের স্বপ্ন তো ছিল না। তবে আমি রাজনীতিতে না আসলেও আমি নন পলিটিক্যালি অবস্থায়ও স্কুলের মধ্যে আমি কাউন্সিল করতাম। স্কুলের যে সকল ছাত্র সংসদ ছিল, আমি আমার যেমন ভুজং স্কুলে যখন আমি আসি এখান থেকেই, তখন আমাকে ক্লাস 7-এ পড়ার পরে যখন ক্লাস 8-এ উঠি, আমার স্কুলের ছেলেরা তারা ছিল সবাই মিলে আমাকে বলছে যে না, তোমাকে তখন প্রধানমন্ত্রী ছিল স্কুলের, জিএস ছিল না, জিএস স্কুলের প্রধানমন্ত্রী, কৃষ্টিমন্ত্রী, তারপরে ওই ক্রীড়ামন্ত্রী, এইরকম ভাবে প্রত্যেকের পদ ছিল। তো আমাকে বললো যে স্কুলের ক্লাস 8-এ ওঠার পরে যে স্কুলের আর এইটা আসবো না, যাই হোক, এরপরে স্কুল জীবন যাওয়ার পরে আমার তখন স্কুলের জীবনে আমার রাজনৈতিক হাতে করি। আমি ক্লাস 11-এ যখন পড়ি, ওই বন্ধুদের পাল্লায় পড়ে তখন আমাকে মেম্বারশিপ দেওয়া হয় অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের মেম্বারশিপ। এটা তখন ত্রিপুরা ছাত্র আন্দোলনটা এটা ছিল, কিন্তু আপনারা দেখবেন 67-66-র পর 67, 68, 69, 70 পর্যন্ত এটা নকশাল পিরিয়ড ছিল আমাদের। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, পশ্চিম বাংলা এবং ত্রিপুরার মধ্যে তখন নকশাল আন্দোলনটা প্রচণ্ডভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের এই হলো যে তারা খুন খারাপি, সন্ত্রাস, এগুলো তাদের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এগুলি তারা করতে, মানে পাবলিকের অ্যাটেনশন যে আমরাই শেষ কথার মালিক, সেটা তারা চীনাপন্থী, নকশাল মানে তারা মাও সেতুং, তারা আদর্শকে ফলো করতো। তা আমার ছাত্র জীবনে হাতেখড়ি হওয়ার পরও আসলে সক্রিয়ভাবে আমি অংশগ্রহণ করে 1968 ইংরেজিতে কমলপুরের খাদ্য আন্দোলনের পরিপ্রেক্ষিতে, যাই হোক, যেহেতু বলা হয়েছে হাতে সময়টা কম, কলেজটা তারপরে আমি কলেজে আসি, যেটা আমার 69 ইংরেজিতে কলেজে আসি। তো কলেজে যখন আসি এই সময়ে দেখা গেল আগরতলার মধ্যে এমবিবি কলেজটা ছিল, কিন্তু ছাত্র সংকুলন হচ্ছিল না। রামঠাকুর স্কুল ছিল, এটাকে কলেজে উন্নত করা হয়, কিন্তু তাতেও দেখা যায় অনেক প্রচুর ব্যাপক সংখ্যক ছাত্রী তারা কলেজে ঢুকতে পারলো না। তখন আমরা আন্দোলন শুরু করলাম, ছাত্র আন্দোলন, যে আমাদের আরও কলেজ চাই। এবং পরবর্তী সময়ে দেখা গেল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলেন যে এমবিবি কলেজের ইভিনিং সেকশন খুলে বীর বিক্রম ইভিনিং কলেজ বলে একটা কলেজ করলো, যেটা এখন বীর বিক্রম মেমোরিয়াল ইনস্টিটিউট। এটা কিন্তু একসময় ইভিনিং কলেজ নামে, হ্যাঁ, এটা আমরা পেয়েছি। এবং আমার এই হলো এই কলেজে ফার্স্ট বেচ, শুধু আমি না, আমার সময় তখন ছাত্র নেতাদের মধ্যে যেমন কল্যাণ গুপ্ত কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আবার কবি কল্যাণ গুপ্ত, সে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে আমরা উৎপলেন্দু বিকাশ সাহা, জাস্টিস, যে উনি ছিলেন, এরা মানে প্রতিষ্ঠিত। তারপরে আরেকজন, সে যদিও আমাদের জুনিয়র অনেকটা, পরীক্ষিত দাস, এই যে ট্যুরস ট্রাভেলসের এখন যিনি কাজ করেন, মালিক যিনি, এবং আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্সের এখানে সে কাজ করেন। তো এরকম অনেকে আরো আছে, আমি সবার নামগুলো এখন আমার মনে নেই। তবে এর মধ্যে আমাদের সিনিয়রদের মধ্যে ছিলেন, কলেজের এমবিবি কলেজের মধ্যে তখন ছাত্র নেতাদের মধ্যে ছিলেন মানিক সরকার, প্রশান্ত কপালী, তারপরে আমাদের এই ছিল ধীরাজ গুহ, বিমল সিনহা,
মানে সব সলিড রাজনীতিবিদ। তারা ছিলেন আমাদের সিনিয়র বেস ছিল। আবার উমেন্স কলেজে তখন তারা নেতৃত্ব করতো পাঞ্চালী ভট্টাচার্য, তারপরে ফুলন ভট্টাচার্য, এরা তখন, আমরা কিন্তু তখন আমাদের সিনিয়র হলো, আমরা ছাত্র আন্দোলনের মধ্যে যুক্ত ছিলাম। তারা কেউ ছিল সিপিএমের ব্যানারে ছিল, আমরা আমাদের এই ছিল আরেকজন প্রিয়লাল পাল বলে মৎস্যমণির এখানে মডার্ন ক্লাবের কাছে বাড়ি, উনি খুব পপুলার লিডারও ছিলেন, প্রশান্ত গোপালই ছিলেন। তো এরকমভাবে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ওই সময়টার মধ্যে এক ঝাঁক ছাত্র নেতা কিংবা নেত্রী, আমরা কিন্তু আজকে যারা পলিটিক্সে আছি কিংবা গত 10-20 বছর আগে থেকে যারা রাজনৈতিক ময়দানের মধ্যে আছে, আমি নামগুলো বললাম, যেগুলো দেখুন এরা কিন্তু খুব, আমরা প্রত্যেকেই কিন্তু যে যে দলই করুক না কেন স্ট্রাগল করে আমাদের করতে হয়েছে। আর আমাদের তখন মেইন এনিমিটা ছিল নকশাল। ওরা কথায় কথায় বোম নিয়ে, ওদের যখন থাকতো ওরা ব্যাগের মধ্যে বোম নিয়ে থাকতো, পিস্তল নিয়ে থাকতো, আর্মস নিয়ে যেত, যে কোনো সময় অ্যাটাক করতো। এরকম আমরাও কয়েকবার আমরা হতে হয়েছে, আমরা অ্যাটাক হয়েছিলাম। কিন্তু আমার হয়েছিল কি, আমি কলেজ আন্দোলন করতে গিয়ে আমার কলেজের, আমি জিএচও ছিলাম, ছাত্র সংসদের জিএচও হয়েছিলাম 72-73-এ, আমার তখন 3rd ইয়ার, কলেজের 3rd ইয়ারে আমি জিএস হয়েছিলাম, আমি কাজ করেছি। তো এই যে ছাত্র আন্দোলন আমাদের তখন ছিল ছাত্রদের সুবিধা পাওয়ায় দেওয়া, আর আমরা আমাদের অজ্ঞাতসারে রাজনৈতিক দলগুলির ব্যানারে আমরা ছাত্র আন্দোলনগুলি করতাম। অর্থাৎ আমাদের পিছনের খুঁটিটা ছিল তারা আমাদের বিভিন্ন পলিটিক্যাল ক্লাস নিতেন কিংবা আমাদেরকে বিভিন্ন জায়গায় পলিটিক্যালি আমাদের অভিজ্ঞতার জন্য আমাদের কখনো কখনো বনে পাঠাতো, একটা ট্রাইবেল বেল্টে, কখনো মুসলিম বেল্টে, কখনো গরিব গ্রামের মধ্যে যাও, সেখানে কিছুদিন কাজ করো। আমরা কলেজের ফাঁকে ফাঁকে, কলেজের আমাদের ক্লাস যখন ছুটি থাকতো কিংবা কখনো আমাদের বলতো 7 দিনের জন্য তোমাকে সেখানে যেতে হবে, আমরা সেই করে কিন্তু বাস্তব অবস্থাটা আমরা তখন থেকে কিন্তু রিয়েলাইজ করলাম। আজকে আমি বলি যে আমরা যেখানে আছি, এই যে ফাউন্ডেশনটা, আমরা কিন্তু মানুষের সাথে কিভাবে মিশতে হয়, মানুষের সমস্যাগুলো কিভাবে বুঝতে হয়, মানুষের মনের ব্যথা থাকতে পারে, সেটাকে উপলব্ধি করা, যে তাদের সাথে থেকে, তাদের ঘরে থেকে, তাদের সাথে খাওয়া দাওয়া করে আমরা তাদের ঘরের মানুষ হয়ে গেলাম। তারা তখন আমাদের ভাবতো ও তো আমার ঘরের ছেলে, এইভাবে কিন্তু সে ট্রাইবেলে হোক, নন ট্রাইবেলে হোক কিংবা মুসলিমে হোক, আমাদের কোনো জাতীয় অভিমান ছিল না। কখন কোন মুসলিমের ঘরে খেয়েছি, কি রান্না হয়েছে, যদিও আমরা অন্য কিছু না, আমরা হিন্দুরা যা খাই তাই আমরা খেয়েছি, আমাদের জন্য তাই খাওয়া হতো। কিন্তু আমি এরকম কোনো না। কলেজ খুব সিরিয়াস গল্প আমরা শুনছিলাম। এবার একটু আমি কলেজ জীবনের যে ন্যাচারাল ব্যাপার, প্রকৃতির সঙ্গে থাকে, ছেলেরা একটু ছটপটে, মেয়েদের সঙ্গে একটু গল্প করে, ভালোবাসে, প্রেম, আনাগোনা, একটু চঞ্চল জীবন, এটা কি আপনি ছিল না? সবসময় সিরিয়াস ছিলেন না? আমরা বরাবর আপনাকে দেখা আজকের দিনে দেখতে তো এটা মনে হয়, আর আমার মনে হয় না কেউ বিশ্বাস করবে যে আপনার জীবনে, কলেজ জীবনে যে একটা রোমাঞ্চ, একটা আনন্দ, একটা উচ্ছ্বাস, সেটা ছিল শুধু পলিটিক্স ছিল না। না, ব্যক্তিগত জীবনটা তো ছিল আলাদা। ব্যক্তিগত জীবনটা শুনবো আমি বলি, আপনি প্রথম বলেছিলেন রঙ্গদ্বারকা পিরিয়ডটা বলেছিলেন। তা আমি রঙ্গদ্বারে, আমরা যখন কলেজে পড়তাম, আমি বললাম আমাদের সমসাময়িক সময় ছাত্র আন্দোলনের মধ্যে, কলেজ জীবনে আপনি কাউকে ভালোবেসেছেন যে ভালোবাসা রাখতে পারেননি? এটা ব্যাপার হয়েছে, কাউকে আপনি প্রপোজ করতে পারেননি, বা সারা জীবন দেখেই গেলেন, ভেবেই গেলেন, কোনটা হয়েছিল? আমরা অনুষ্ঠানটা দেখছে, কিন্তু বৌদি অনুষ্ঠান দেখলেও বৌদির বিষয়ে আসবো আমরা একটু পরে, কিন্তু আগে আপনার একটুখানি বৌদি আসার আগ পর্যন্ত জানি। না, আমরা বলি যে আমরা আসলে কলেজ জীবনে রাজনীতিটা করতে গিয়ে আমরা কিছু আনাগোনা ছিল না, আনাগোনা কিছু ছিল না তা না। আমরা আর সবাইকে আমরা কিন্তু অন্যভাবে কাউকে নেই নাই, যে আমরা মনে করি যাদের সাথে কাউকে ওই সময় আমার ভালো লাগা, ভালোবাসা না, শুধু কর্মটাই ছিল। না, ভালোবাসা, ভালো লাগা তো, স্নেহ ভালোবাসা তো ছিল না। আমি বলছি ওই সময়কার যে ইয়ং একজন পুরুষ, এই ছেলে, তার এই বয়সের যে মানুষের একটা মনে একটা বলে না 18 বছর মানে না কোনো বাধা, মানে না কোনো নীতি নিয়ম, সেই ছন্দে ছিলেন না?
তখন থেকে এই রাজনীতির মধ্যে একদম গভীর ভাবে ছিল? আমরা ব্যাপারটা হয়েছে কি, এটা এমন কোন রকম আমাদের কাছে অপরিহার্য কিছুই ছিল না, রাজনীতিটাকে আমরা সামনে নিয়েছিলাম। মানে ওইটা তখন থেকে আপনার ছিল রাজনীতি, আপনার ধ্যান জ্ঞান সব? একদম, আমরা তখন এটাকে এমন ভাবে নিয়েছি, আমি বলবো যে যেমন আমি বলি বাংলাদেশ 71 ইংরেজিতে বাংলাদেশ যখন সৃষ্টি হয়, যুদ্ধ হয়, আমরা পিরিয়ড কতগুলো আমরা খুব ক্রিটিক্যাল পিরিয়ডে আমাদের রাজনীতিটা করতে হয়েছে। আমাদের যারা তাহলে কলেজ জীবনটা ছিল পুরোটাই পলিটিক্সের উপর আপনার? একদম কলেজ জীবন, এবং কলেজ জীবন পার হওয়ার পরও, কলেজ জীবন থেকে আমরা যখন 73-তে বের হয়ে যাই, তখন আমাকে বলছিল যে তুমি কোথায়, তুমি আগরতলা হেডকোয়ার্টারে থাকো, কিন্তু আমার বাড়ি থেকে তখন আমার বাবা বললো না তুমি আমার বাড়িতে আসো, কারণ এখানেও আমাদের প্রচুর জায়গা সম্পত্তি আছে, দেখাশোনা করা কিংবা এ করা। বাবার ইচ্ছে ছিল যে একটা ব্যবসা করে কিছু করো, জায়গা জমি যাই আছে। তো আমি পলিটিক্সে থাকতে গিয়ে আমি দেখলাম আমি মানুষের সাথে মিশি, আর মানুষ আমাকে খুব আপন করে নেয়, এবং আমি মানুষের কতজনের বাড়িতে আমাকে, আমার জন্য কোথায় কোনো জায়গায় আমি রেস্ট্রিকশন দেখিনি কোথায়। এই জায়গায় আবার আসবো একটু পরে, আমরা এবার কলেজ থেকে বেরিয়ে যাব। কলেজ থেকে, কারণ আমাদের সময় কম, তো আমাদের গল্পের ধাপটা আসতে হবে। তা আমি এবার চলে আসব, খুব অল্প সময় আছে, বেশি সময় নেই। আমি চলে আসব আপনার ব্যক্তিগত জীবন সাথীর গল্পে। জীবন সাথী, এই যে বৌদি, হ্যাঁ, একটা চিন্তাধারা, আপনার একটা চিন্তাধারা আমার মনে হয়। তো এই যে বৌদিকে আপনি কিভাবে পেলেন, কিভাবে আপনি এই বৌদিকে আপনার সঙ্গী করলেন, যার নাম খুব সম্ভবত ছায়া রানী সাহা, তাই তো? আমি নামটা বোধহয় ভুল বলিনি। তো এই যে একজন ব্যক্তি, মানে আমি বলবো আপনার নায়িকা, আপনার জীবনের নায়িকা, এই যে আপনার জীবনের নায়িকা আপনার জীবনে আসলো, কখন আসলো, কোন সময় আসলো, কিভাবে আসলো? এটা রাজনীতির মধ্যে দিয়ে হয়েছে। না, রাজনীতির মধ্যে একটা জিনিস আপনি পরিষ্কার স্বীকার করবেন যে না, আপনি অনেকক্ষণ ধরে ঘুরিয়ে যাচ্ছিল উত্তরটা। এটা কি প্রেম ছাড়া এসেছিল, আলোচনা এসেছিল, না প্রেমের বন্ধনে বিয়ে হয়েছিল? মধ্যে যদি প্রেম থাকো, সেটা কিন্তু কেউ কারো কোনো বই প্রকাশ ছিল না। আমি যতটুকু জানি বৌদির বাপের বাড়িটাও রাজনৈতিক পরিবার ছিল। আমি বলি, এই জন্য আমি বলছি একটা রাজনৈতিক ওর যে বড় দাদা পরিমল সাহা, উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং খুব ডাইনামিক মানে লিডার ছিলেন, এবং খুব জনদরদি ছিলেন। ওনার সাথে রাজনৈতিক দিক থেকে আমার একটা সম্পর্ক গড়ে। তো সম্পর্কটা আমাদের হলো কি, উনি একজন ফাইটার, আমিও একজন ফাইটার, সেই হিসাবে আমাদের সম্পর্ক। এইভাবে কিন্তু সারা ত্রিপুরাতে আমরা তৎকালীন সময়ে একটা ইয়ং গ্রুপ নিজেদের মধ্যে, তৎকালীন আমরা যখন বামপন্থী ছেড়ে কংগ্রেসে আসলাম, আমি বলি আপনি সরাসরি বৌদির বিষয়টা আসুন, কারণ আমাদের কাছে একটা সময় কম। আমি ওই সময়ের মধ্যে আমাদের একটা টিম, আমরা নিজেদের সম্পর্কটা গড়ি। তো পরিমল বাবুর সাথে সেই সম্পর্কে, মানে আমার মিসেসের যে বড় দাদা, ওনার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্কটা হয়, শুধু রাজনৈতিক দিক থেকে হয়, কিন্তু সম্পর্কটা হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের যাতায়াতটা ছিল খুব বেশি ছিল। আমরা উভয়ের, যেমন পরিমল বাবুর একটা আড্ডাখানা ছিল বিশালগড় বাজারের উপর, আর আমাকে তখন বলা হতো কি, আমি তখন কিন্তু আমাদের গাড়ি টাড়ি ছিল না, আমরা এমনি চলাফেরা করতাম। আমরা চিঠি, আমাদের ডাক বাক্সা ছিল তখন এই বাস সিন্ডিকেট। আমরা যখন কোথায় কোনো জায়গায় কিছু করতাম, বাস সিন্ডিকেটে, কারণ তখন টেলিফোনের ল্যান্ড ফোনের লিমিটেড ছিল, যে পোস্ট অফিসে থাকতো, আর বড় বড় কয়েকজন না বড় বড় কিছু লোকের বাড়িতে ল্যান্ড ফোন ছিল, আর মোবাইল তো ছিল না। তাহলে আমাদের যোগাযোগটা ছিল কি, তখন ত্রিপুরা বাস সিন্ডিকেট যেটা ছিল, তারা জানতো আমরা কে কোথায় আছে। হ্যাঁ বলছি, তখন সেখানে কিন্তু পরিমল বাবুর সাথে ওনার যখন কোথায় কোনো কিছু থাকতো, প্রোগ্রাম থাকতো, কিংবা আমরা আগরতলা যাওয়ার পথে, উনি বলতেন যে আমার এখানে আসুন। এবং বিশেষ করে তৎকালীন সময়ে তরুণ অপেরা যাত্রা পার্টিটা, এটা খুব পপুলার ছিল ত্রিপুরার মধ্যে। এরা খুব ভালো ভালো যাত্রা পার্টি, যাত্রাপালা করতো। তো হলে পরে উনি চিঠি দিয়ে দিত, তরুণ অপেরা আসছে।
অত তারিখ অমুক জায়গায়, অত তারিখ অমুক জায়গায় আপনি আসেন। আবার কোথায়ও কোনো কোনো বিষয়ে আমরা ওনার এখানে নামতাম, একসাথে থাকতাম, ওনার বাড়িতেই থাকতাম। তো ওনার বাড়ির মধ্যে সরাসরি বলুন যে কিভাবে এটা তো আমরা বুঝে গেছি। বুঝতে পারছি। এটা কি আপনার চোখে চোখে কথায় বিয়ে হয়েছে না বৌদি আপনাকে বলেছে? তবে না না আমাদের না না আমাদের না আমি বলছি এটা আমাদের না, এটা না প্রপোজও করেন না না এটা আমরা সরাসরি এসে বলেছে যে আপনাকে বিয়ে না না এরকম হয়নি। তবে এটা আমাদের চোখে চোখের ব্যাপার। এইটা আচ্ছা, এটা চোখে চোখের। তাহলে আমরা দর্শকরা দেখুন, আজকের দিনে উনি অত্যন্ত জনপ্রিয় মানুষ জহর শাহ। এই নামটি সকলের অনেক প্রিয় এবং অনেক মানুষের খুব কাছের মানুষ। আমি উনার মাধ্যমে গ্রামে গঞ্জে অনেক জায়গা আমরা দেখেছি যেখানে ওনার অনেক গ্রহণযোগ্যতা রয়েছে। ওনার জন্য রান্নাঘর খুলে যায়, রান্না হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপ্যায়ন হয়ে যায়, এমন একটি মানুষ। এতক্ষণ সময় লাগলো যে আমার বউটি ছিল আমার নায়িকা, আমার প্রেমিকা। হ্যাঁ, চোখে চোখে কথা হয়েছে, আমরা আসলাম। এইবার চোখে চোখে আর আমি জিজ্ঞেস করবো না আপনাকে মানে বলবো না। আমাদের সম্পর্কটা এরকম ছিল না যে আমরা কেউ কাউকে নিয়ে যাব, কেউ কাকে করব, কিন্তু পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে। অন্য কিছু না, পরিস্থিতি বাধ্য করেছে। মানে কি যে এটা কেমন জানি ওদের পরিবার থেকে কেউ সন্দেহ করতে হয়তো আমার সাথে একটা লিঙ্ক আছে, আসলে কিন্তু এমন কোনো লিঙ্ক না না, এমন এইটা দেখা দেখি লিঙ্ক ছিল, কিন্তু দেখা দেখি লিঙ্ক ছিল, কিন্তু এই সাথী তো আপনার সঙ্গে এখনো অত্যন্ত জোর মানে একটা সঙ্গী। নিশ্চয় আমি বলবো এটা আমার পরম সৌভাগ্য। সে কিন্তু খুব স্পিরিটেড একদিকে, আরেক দিকে হলো সে খুব সংসারী না, খুব মানে সত্যিকারের হলো কি সে বাস্তববাদী। স্ট্রাগল কি জিনিস সে করেছে আমি দেখেছি, যে অত্যন্ত অন্যায়কে সে কোনোদিন প্রশ্রয় দেবে না, প্রতিবাদ করবে। আবার কাউকে যখন ভালোবাসবে অন্তর দিয়ে করবে, এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল নেই। আর মানুষ সে খুব নিষ্ঠাবান, সত্যবাদী। সেই হিসাবে ওর যে কতগুলো কাজ এটাকে আমাকে সত্যি আকৃষ্ট করেছে, যে অন্যায়ের প্রতিবাদ করা, সেখানে মানে কোনো ভয় নেই। মানে এই অনুষ্ঠানটা দেখছে এবং আজকের দিনে আমার মনে হয় বৌদির পরম পাওয়া যে আজকে জহরদা বসে একটা লাইভ অনুষ্ঠানে অত্যন্ত আনন্দের সহিত প্রকাশ করছে আজকের দিনে দাঁড়িয়ে। এটা একটা সাথীর, একটা জীবন সাথী আমি বলবো, জীবনের বন্ধু বলবো, তার একটা পরম প্রাপ্তি। আমরা খুব কাছাকাছি সময়ে চলে এসেছি। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 মেয়ে আছে, ভগবান। আমার বড় মেয়ে সে ডক্টরেট, আমি বিয়ে দিয়েছি। আমি খুব সত্যিই বলবো ভাগ্যবান যে আমি একটা ভালো জামাই পেয়েছি, একটা ভালো পরিবার পেয়েছি। আর পাশেই আছে যোগেন্দ্রনগর মহাশক্তি রোড। আমার জামাইয়ের নাম হলো পৃথ্বীরাজ দেবনাথ এবং আমার বেয়াই মশাই, উনি খুব ভালো মানুষ ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। উনি ডাইরেক্টর ছিলেন সজল দেবনাথ। এবং আমার যিনি বেআইন, আমার দিদি আমরা বলি, উনিও অত্যন্ত সজ্জন মহিলা। উনিও ডক্টরেট প্রিন্সিপাল ছিলেন ওমেন্স কলেজের, বড় মেয়ে। আর ছোট মেয়ে সে হলো আপনার মাস্টার ডিগ্রি করেছে ডিজাইনার, প্রোডাক্ট ডিজাইনার হিসাবে, এবং ইঞ্জিনিয়ার সে কাজ করছে। ওর এখনো বিয়ে হয়নি। এক লাইনে আরেকটা জিনিস শুনবো আমরা, পারিবারিক বিষয়টা একটু জানলাম যে ওনার 2টি মেয়ে এবং খুব সুন্দর একটি পরিবার, খুব গোছানো গাছানো, খুব আনন্দের জীবন কাটায়। এটা আমরা বুঝলাম। আমরা যাই একটু খুব আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি, সময়সীমা আমাদের একটা সীমিত হয়ে যায়। তো এই যে আপনি মন্ত্রী ছিলেন, আমি একদম অল্প অল্প ভাবে আনসার দেবেন, এই মন্ত্রী হওয়াটা আপনার জীবনে কেমন লেগেছিল? মন্ত্রী হওয়াটা তো সত্যি এটা আনন্দের ব্যাপার, এটা আনন্দ ছিল। এবং সেখানে মন্ত্রী হলে পরে মানুষের কাছে যাওয়া যেমন সহজ, মানুষকে কিছু দেওয়া সহজ হয়। তো আমার এটাই সৌভাগ্য হয়েছে, আমি অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ে আমি কাজ করেছি, যেটা অনেকেরই হয়তো এটা হয় না। আমি স্বরাষ্ট্র দপ্তরে নিয়ে কাজ করেছি, আমি গ্রাম উন্নয়ন, পঞ্চায়েত এবং শহর উন্নয়ন এটা করেছি। এগুলো আমার সাথে অনেক সময় ছিল, এগুলো
লং টাইম। আর পাশাপাশি ইন এডিশন আমি কখনো আবার প্রিন্টিং স্টেশনারি আমাকে এডিশনাল চার্জ ছিল, জেল দপ্তরও অনেক সময় আমার কিছু সময় আমার হাতে মানে ছিল, খুব ভালো সময় ফায়ার সার্ভিস মানুষকে করতে পেরেছে। ফায়ার সার্ভিস ছিল, আবার কখনো আমার হাতে লও ছিল। তো ফলে হয়েছে কি, আমি এতগুলো দপ্তরে কাজ করার সুবাদে আমি বিশেষ করে গ্রাম উন্নয়ন, পঞ্চায়েত এবং নগর উন্নয়ন, যেটা মিউনিসিপ্যালিটি আরবান, যেটা এই দুটো ডাইরেক্টরেট আমার পিরিয়ডে আমি মিনিস্টার হিসাবে করেছি। একটা আরবান ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট, এটা আগে ছিল এলএসজি, আরেকটা ছিল গ্রাম উন্নয়ন, এটা পঞ্চায়েতের অধীনে ছিল। আমি দুটো ডিপার্টমেন্টকে আলাদা আলাদা ডাইরেক্টরেট আমার মন্ত্রিত্বকালেই আমি দুটো ডাইরেক্টরেট করেছি। মানে মন্ত্রী হওয়ার কল্যাণে আপনি অনেক মানুষের কাছে মানে একদম কাছে পুষতে পেরেছেন এবং মানুষকে অনেক সহযোগিতা করতে। এটা আমরা মানে অকপটে আজকে স্বীকার করতেই হয়, সারা ত্রিপুরাবাসীও স্বীকার করবে। এবং যেখানে যেখানে উনি কাজ করেছেন, দাঁড়িয়েছেন, সব জায়গাতেই উনার এই একটা অবদান রয়েছে যে উনি মানুষের খুব কাছে থাকতে ভালোবাসেন, মানুষকে কাছে রাখতে ভালোবাসেন। দাদা, আজকে এই যে জীবনের গল্প কথা অনুষ্ঠানটির নাম আপনার এমন একটি জীবন যে আমরা এই কি করে গল্প করতে করতে আমাদের 40 মিনিট সময় চলে গেল। তা আমরা তো আজ শেষ করতেই হয়। একদম শেষ লগ্নে এক কথাই জানবো যে আপনার কি করতে ভালো লাগে, এক কথায় বলবেন, একদম একদম একটি ওয়ার্ডে। আমি মানুষের সেবা করতে আমার ভালো কি লাগে। খেতে ভালো লাগে আপনার? ছোট মাছ। ছোট মাছ। আর আনন্দে কোথায় থাকতে ভালো লাগে? আনন্দটা আমি আসলে আলাদাভাবে আমি আনন্দটাকে আমি সকলেরকে নিয়ে সকলের মাঝে, না না আমি একা থাকতে পারিও না, আর আমি কখনো একা থাকতে চাইও না। আমি আমিষ না নিরামিষ পছন্দ করেন? আমি আমিষটাকে করি, তবে আমি বলেছি একটাই ছোট মাছ। আর নিরামিষের মধ্যে যেমন আছে কিছু শাক আছে, শাকটাকে ভালোবাসি, কাঁঠালের ইঁচড় আছে সেটাকে ভালোবাসি, আবার যেমন কোনো সবজি টবজি দিয়ে যদি এইগুলো করে এইগুলো ভালোই আছে। আমার খাওয়াটা কিন্তু একদম সিম্পল, আমি রিচ খাওয়া আমি চাইও না, খাইও না, যার ফলে আমার বডি এখনো ফিট আছে। অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং আমরা সত্যি ঋদ্ধ হলাম। আমরা আসলে একটি জীবনের গল্প কথায় আপনার গল্প শেষ হবে না, আমরা আবারও কোনো সময় এই দাদাকে নিয়ে বসবো এবং জীবনের অনেক অনেক গল্প ওনার শুনবো। উনিও অনেক গল্প রয়েছে, ওনার গল্প শেষ করলে আমাদের আরো 2-3টি এপিসোড লাগবে, একটি এপিসোডে হবে না। এটা আমাদের নামকরণ করতে হবে যে জহর শাহর জীবনের গল্প কথা। সেটাই তো। খুব ভালো থাকবেন দাদা। আমিও আপনাকে, তোমাকে, আমার ছোট বোন তুমি মনীষা, তোমাকে প্লাস স্টুডিওর সবাইকে, পাশাপাশি যারা শুনছেন সবাইকে বলবো, আমরা আসলে জীবনটাই হলো একটা ছোট অল্প কিছু, কিন্তু আমরা যখন এটাকে বলি তখন অনেক বড় হয়ে যায়। তো ফলে হয় কি, জীবনের অনেক অজানা কথা, এগুলো আসলে তো আমি তো সিরিয়াল করে রাখিনি, আর আমি আগে থেকে আসলে ভাবিনি কোনটা যে ভেবে বলতে হবে, চিন্তা করে বলতে হবে। তবে হ্যাঁ, এটা বলি যে আমি ভগবানকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করি, আর বিশ্বাস করি মানুষকে বিশ্বাস করি। একদম দাদা, খুব ভালো থাকবে। হ্যাঁ, সবাই। আমরা জীবনের গল্প কথায় এতক্ষণ ছিলাম আপনাদের সাথে এবং খুব সুন্দর কথা শুনছিলাম, জীবন কিভাবে আমরা গড়েছে। ওনার জীবনটা আসলে একটুখানি বলবো জমিদার বাড়ি থেকে তার যার জন্ম, তো সেখান থেকে তো ওনার বলাই যায়, যেটা আমরা বলি যে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমাদের কাজটা কি ছিল, ওনার যেমনটি উনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তেমনি কিন্তু জমিদারের মতো মানুষকে ভালোবেসেছেন। ভালোবাসাটা ওনার জমিদারের মতো, প্রত্যেক গ্রাম অঞ্চল, পাহাড় পর্বত সর্বত্র ওনার একটা ভালো লাগার জায়গা রয়েছে, ভালোবাসার জায়গাতে। এই নামটি হলো জহর শাহ মহোদয়, যিনি প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান হর্টিকালচারের চেয়ারম্যান। উনি আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে এসছেন। আমরা সত্যি ঋদ্ধ হয়েছি। আপনার দর্শক শ্রোতারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমরা অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ। এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজকের জন্য শুভরাত্রি।